কম্পাসের ওপর রাগ কন্ট্রোল করতে না পেরে কম্পাসকে শুট করে দিল মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসাকে প্রান্তিক সিঁদুর পরালে সে বিয়েটা কেউ মেনে নিতে রাজি হয় না। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমরা তোমরা যাই বলো না কেন, আমি এটা কিছুতেই মানতে রাজি নই যে মোনালিসার সঙ্গে এই ছেলেটার বিয়ে। এই ছেলেটার সঙ্গে মোনালিসার কিছুতেই বিয়ে হতে পারে না। কিছুতেই আমার নাতনিকে আমি ওই বস্তির ছেলেটার কাছে যেতে দেব না। এটা তোমরা ভাবলে কি করে যে আমি এই ছেলেটার কাছে আমার নাতনিকে যে যেতে দেব? কখনোই না, কখনোই যেতে দেব না। এটা এটা তো ভাবাও ভাবাও পাপ। তোমরা এটা কি করে ভাবতে পারো? তখনই মোনালিসা বলে, দাদু তুমি ঠিক বলছো তো? আমাকে তুমি রক্ষা করবে? আমাকে তুমি ওর সঙ্গে যেতে দেবে না? তখনই অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি। আমি তোকে কিছুতেই এই ছেলেটার সঙ্গে যেতে দেব না, কিছুতেই না। তোকে আমি কিছুতেই এই ছেলেটার সঙ্গে যেতে দিতে পারি না। আমি কি তোকে সেইভাবে মানুষ করেছি যে তুই বস্তিতে গিয়ে থাকবি? এই কথা শুনে দেখা যাবে তখন তখন মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কিছুতেই এই ছেলেটার সঙ্গে সংসার করতে পারবো না। তখনই শ্রেষ্ঠা বলে, তোকে ওর সঙ্গে সংসার করতে হবে। তোর সঙ্গে ওর বিয়ে হয়েছে, তাই তোকে ওর সঙ্গেই থাকতে হবে, এটাই ফ্যাক্ট। তখন এ কথা শুনে দেখা যাবে মোনালিসা বলে, তুমি আমার মা হয়ে এমনটা বলতে পারো না। তখন অভিজ্ঞান দত্ত বলে, তুমি কে? আমার নাতনির ব্যাপারে সমস্ত ডিসিশন নেব আমি? তোমাকে তো আমি কোনো ডিসিশন নিতে বলিনি। তখনই শ্রেষ্ঠা বলে, এই কারণে আজকে আমার মেয়েটার এই দশা। আপনি আপনি নিজে ডিসিশন নিয়ে আমার মেয়েটাকে আজকে এভাবে পথে নামিয়েছেন। আমার মেয়েটা আজকে আজকে অনেক ভালো থাকতে পারতো, কিন্তু আপনি আপনি আমার মেয়েটাকে ভালো থাকতে দেননি। আমার মেয়েটাকে আপনি একটা ক্রিমিনাল তৈরি করেছেন। আমার মেয়েটা এখন ক্রিমিনালে তৈরি হয়ে গেছে। আপনাকে আমি কি করে বলবো যে আপনার কারণেই আমার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে? কম্পাস, তুই আমার মেয়েটাকে ক্ষমা করে দিস। আমার মেয়েটাকে তুই ভুল বুঝিস না। আমার মেয়েটার মাথাটা খেয়েছে শুধুমাত্র ওর দাদু। ওর দাদুর কারণেই আমার মেয়েটা আজকে এরকম একটা একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি আমি মানছি আমার মেয়েটার কারণে তোর তোর যে জীবনটা একদম একদম শেষ হয়ে যেতে বসেছে। এরপরেও আমি তোর কাছে ওর হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছি। তুই ওকে ক্ষমা করে দে মোনা। তুই মোনা, তোর জন্য তোকে অনেক কিছু বলে টর্চার করেছি, অনেকভাবে অপদস্থ করেছি। আমি সবটাই মানছি, কিন্তু তুই তুই যদি ওকে ক্ষমা না করিস, তবে তবে ওর জীবনটা কখনো সুন্দর হবে না। ও কখনো জীবনে সুখী হতে পারবে না। এরপরে দেখা যাবে তখন শ্রেষ্ঠা বলে, প্রান্তিক, আমি জানি তুমি আমার মেয়েটাকে সুন্দর করে জীবনটা সাজিয়ে দেবে। তুমি আমার মেয়ের জীবনে জীবনে অনেক অনেক আলো এনে দিতে পারবে, সেটা আমি বিশ্বাস করি। কারণ তুমি একমাত্র ছেলে যে কিনা আমার মেয়ের বিগড়ে যাওয়া জীবনটা সুন্দর করে গুছিয়ে দিতে পারো। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, তুমি কখনো আমার মেয়েটাকে দূরে ঠেলে দিও না। তুমি আমার মেয়েটাকে সত্যি সত্যি নিজের কাছে নিয়ে চলো। তখনই কম্পাস বলে, আমি বুঝতে পারছি না মোনা ম্যাডাম, তুমি এতটা নিচে নামতে পারো? এতটা নিচে যে নিচে নেমে তুমি আমাকে মারতে দুবারও ভাবলে না? এরপরে দেখা যাবে পুলিশ স্টেশন থেকে পুলিশ অফিসাররা আসার আগে সমস্ত গুন্ডাগুলো পালিয়ে যায়। তখনই অফিসাররা বলতে থাকে, আপনারা এটুকু সময় গুন্ডাগুলোকে ধরে রাখতে পারলেন না, এখন আমরা আবার গুন্ডাগুলোকে কোথায় খুঁজতে যাব? এরপরে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলে, আমি কিছুতেই আমার নাতনির এই বিয়েটা মেনে নিতে পারবো না, কিছুতেই না। মোনা মোনা কিছুতেই এই বিয়েতে বদ্ধ থাকতে পারে না। আর বৌমা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতে পারো না। আমার নাতনির সমস্ত ডিসিশন সারাটা জীবন আমি নিয়ে এসেছি, তাই এবারও আমি ওর ডিসিশনটা নেব। এ কথা শুনে দেখা যাবে তখন মোনালিসা বলে, দাদু আমি তোমার সঙ্গে চলে যেতে চাই। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমার একটুও ভালো লাগছে না, কিছুতেই ভালো লাগছে না আমার। তখনই শ্রেষ্ঠা বলে, কোথাও যাবি না, তুই কোথাও যেতে পারবি না। তোকে এখানেই থাকতে হবে। আর তোকে তোকে ওই এখানে থেকে ওই যে এই যে ছেলেটা প্রান্তিক, ওর সঙ্গে তোকে যেতে হবে। প্রান্তিক যেখানে থাকবে, যেখানে নিয়ে যাবে তোকে সেখানেই যেতে হবে। এটা এটা তোর আমার আমার অনুরোধ আর আমার আমার আদেশ, তোকে এটা মানতেই হবে। তুই এতদিন তোর দাদুর কথা শুনে অনেকটা বাড়াবাড়ি করেছিস, কিন্তু আর নয়, আর বাড়াবাড়ি তোকে আমি কিছুতেই করতে দেব না। তখনই প্রান্তিক বলে, এই মেয়ে, তুমি তুমি এত বড় একটা নোংরা জঘন্য কাজের কথা কি করে ভাবতে পারো? এরকম একটা কাজ তুমি কি করে করার কথা মাথাতে আনলে বলো তো? তুমি এভাবে এভাবে একটা মেয়েকে, জলজন্ত মেয়েকে মেরে ফেলে তুমি তার জায়গা নিতে চেয়েছিলে? ছি, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তখনই দেখা যাবে শ্রেষ্ঠা প্রান্তিকের কাছে গিয়ে বলতে থাকে, আমি জানি তুমি আমার মেয়েটাকে শুধরে দিতে পারবে, তাই তোমার কাছে আমি রিকোয়েস্ট করব, তুমি আমার মেয়েটাকে তুমি তোমার করে রেখে দিও। কখনো ওকে ওকে কোনো রকম কোনো
বদমাশি কাজ করতে দিও না, কখনো না। তখন এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, একদম চিন্তা করবেন না। আমি আমি আপনার মেয়েকে সবসময় আগলে রাখবো, আর ওকে আমি বুঝিয়ে দেব যে ও যে কাজটা করছে সেটা একদম ঠিক নয়। ও এ যে কাজটা করতে যাচ্ছিল এটা একদম ঠিক নয়। তখনই তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন শ্রেষ্ঠা বলে, আমি জানি তুমি পারবে, তাই তো আমি তোমার কাছেই এসেছি, তোমার কাছে অনুরোধ করছি। আমি আমি খুব ভালো করেই জানি যে তুমি এসব কিছু সমাধান করতে পারবে, কারণ তোমার উপর আমার বিশ্বাস আছে। তাছাড়া আমার মেয়েকে আর অন্য কেউ কেউ এরকম করে সামলাতে পারবে না, তুমি যেভাবে ওকে সামলাতে পারবে। মেয়েটা আমার একদম নষ্ট হয়ে গেছে, এভাবে যদি চলতে থাকে তবে ওকে ওকে হয়তো বা আমাকে মানসিক হসপিটালে নিয়ে যেতে হবে। তখনই দেখা যাবে মোনালিসা রেগে যায় আর বলতে থাকে, মা, তোমার কথাগুলো আমি অনেকক্ষণ হলোই শুনছি, কিন্তু আর আর ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে কি শুরু করেছো বলো, কি শুরু করেছো? এভাবে কেন আমাকে তুমি সবার সামনে ছোট করছো? আমার আমার মোটেও ভালো লাগছে না। তুমি একদম আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তখন এই কথা শুনে শ্রেষ্ঠা বলে, কোনো কোনো খারাপ ব্যবহার তোর সঙ্গে করা হয়নি মোনা। যেটা তোর জন্য ডিসিশন নেওয়া হয়েছে তোকে সেটাই মেনে নিতে হবে। তুই প্রান্তিকের সঙ্গে যাবি। এরপরে দেখা যাবে শ্রেষ্ঠা ঋতুজার কাছে ক্ষমা চায়। তখনই মোনালিসা প্রান্তিকের কাছে গিয়ে বলতে থাকে, আপনি এভাবে এভাবে আমাকে সবার সামনে সিঁদুর পরাবেন, এটা আমি কখনো ভাবতে পারিনি। তখনই কম্পাস বলে, মোনা ম্যাডাম, আপনাকে আপনাকে এটা এটা দেওয়াই যোগ্য, কারণ আপনি যে কাজটা করেছেন তাতে তাতে আপনাকে কোনোভাবে ছেড়ে দেওয়াটা ঠিক নয়। তুমি তুমি এরকম একটা নোংরা জঘন্য কাজের করার কথা কি করে মাথাতে আনলে? তোমার তোমার মাথাতে এরকম উদ্ভট বুদ্ধি কোথা থেকে এলো বলো? কাউকে কাউকে কখনো জোর করে ভালোবাসা যায় না, কখনো না। জোর করে কখনো ভালোবাসা যদি পাওয়াই যেত তবে সবাই জোর করেই ভালোবাসা আদায় করে নিত। তবে কেউ কখনো এতটা কষ্ট পেত না, কেউ কাউকে না পেয়ে নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিত না। যদি যদি জোর করে সমস্ত ভালোবাসা ছিনিয়ে নেওয়া যেত, তুমি কি করে ভাববে যে জোর করে তুমি ভালোবাসা ভালোবাসা পেয়ে যাবে? তুমি আমাকে মারলে বিহান স্যারকে তুমি তুমি পেয়ে যাবে, এটা কি করে ভাবতে পারো বলো তো? সত্যি তোমাকে দেখে আমার অবাক লাগছে। তুমি যে এরকম একটা মাথা মোটার মতো কাজ করতে পারো সেটা আমার জানা ছিল না। আমি তো আগে থেকে জানি তোমার মাথায় তো গোবর পোড়া, তোমার মাথায় তো কিচ্ছু নেই, তাই বলে তুমি এরকম একটা বিচ্ছিরি কাজ করবে এটা সত্যি ভাবতে পারিনি আমি। এটা এটা কখনো কল্পনাতেও আনতে পারিনি। তখনই বিহান বলে, কম্পাস, তুমি তুমি চুপ করো তো। এসব কথা বলার কোনো কোনো প্রয়োজন নেই। তুমি এসবের মাঝখানে কেন কথা বলছো? ওর ব্যাপারে কোনো কথা আমরা আমরা কেউ কিচ্ছু বলবো না, যা বলার আজকে ওর মা নিজেই বলবে। তখনই শ্রেষ্ঠা বলে, হ্যাঁ, হ্যাঁ, তোকে তোকে ওর সঙ্গে থাকতে হবে। আমি বলছি, কারণ আজকে তো দাদু আর আজকে আমাকে আটকাতে পারবে না। আমি এতদিন তো দাদুকে অনেক ভয় পেয়েছি। এদিকে দেখা যাবে আড়াল থেকে বন্দুক তাক করেছে কম্পাসের দিকে, কিন্তু কেউ খেয়াল না করায় তখনই তখনই হঠাৎ বন্দুকটা কম্পাসের দিকে তাক করিয়ে নেয়। আর যখনই কম্পাস ও বিহান কথা বলছে ঠিক তখনই বন্দুক থেকে বুলেট বেরিয়ে কম্পাসের বুকে গিয়ে লাগলে কম্পাস মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে চিৎকার করে ওঠে বিহান। বিহান বলতে থাকে, কম্পাস, তোমার কি হলো? আর কে শুট করলো? এভাবে এভাবে কে বা কারা শুট করলো খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যাবে সবাই মিলে চিৎকার করে কম্পাসকে ধরে ফেলে। এরপরে কম্পাস আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললে কান্নায় ভেঙে পড়ে বিহান। বিহান বলতে থাকে, কোনোভাবে আমি কম্পাসের কোনো ক্ষতি হতে দেব না মা। এক্ষুনি এক্ষুনি কম্পাসকে হসপিটালে নিতে হবে। এভাবে ফেলে রাখলে অনেকটা ব্লিডিং হচ্ছে, ওরারও সমস্যা হয়ে যেতে পারে। তখনই শ্রেষ্ঠা বলে, কম্পাস, তোর কি হলো? আমি তো চাইনি তোর এরকম কোনো ক্ষতি হোক। তোর কি হলো? তুই ওঠ মা, ওঠ। এভাবে এভাবে কোনোভাবেই তুই চুপ করে বসে থাকতে পারিস না। তুই তো চুপ করে বসে থাকার মেয়ে নয়, তোকে চুপ করে বসে থাকাটা মানায়ও না। এরপরে দেখা যাবে বিহান কম্পাসকে নিজের কোলের উপরে নিয়ে নেয়, আর সেখানে নিয়ে কম্পাসের মুখ ধরে বারবার ঝাঁকাতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। তখনই প্রান্তিক বলে, মোনা, তুমি এই কাজটা একদম ঠিক করলে না। এটার জন্য তোমাকে তোমাকে শাস্তি পেতে হবে। তুমি এভাবে একটি মেয়েকে কোনোভাবে মারার চেষ্টা করতে পারো না। তুমি একটা একটা সুপারি কিলার হায়ার করে এনেছো, যে কিনা আড়াল থেকে কম্পাসকে এভাবে মেরে দিল। এবার এবার কম্পাস যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে তবে সে দায়ভার কে নেবে? তুমি কি নিতে পারবে? তখন এই কথা শুনে দেখা যাবে মোনালিসা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর এদিকে এদিকে সবাই মিলে কম্পাসকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখনই তখনই মোনালিসা কম্পাসকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? এরপরে দেখা যাবে কম্পাসকে
নিয়ে হসপিটালে চলে আসে বিহান সহ সবাই। তখন বিহান হসপিটালে এসে চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ডক্টর কোথায় আপনি, এক্ষুনি আসুন, আমার ওয়াইফকে বাঁচান, ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, ওকে ওকে বাঁচাতেই হবে। এরপরে দেখা যাবে ডক্টর বলতে থাকে, ওনার কি হয়েছে। তখনই তখনই দেখা যাবে এ কথা শুনে বিহান বলে, ওনার ওনার বুলেট লেগেছে, ওনাকে শুট করা হয়েছে, তাই এই বুলেটটা ওনার শরীরের ভেতরেই আছে, ওনাকে এই বুলেটটা বের করে দিন আর ওনার ট্রিটমেন্ট করুন, আর ওনাকে বাঁচাতে হবে, অনেকটা ব্লিডিং হয়েছে, গুলি লাগার সঙ্গে সঙ্গে আমরা ওকে হসপিটালে এনেছি, তারপরেও প্রচন্ড ব্লিডিং হয়েছে। তখনই ডক্টর বলতে থাকে, এটা তো পুলিশ কেস, আমরা পুলিশকে না জানিয়ে হাত দিতে পারবো না। এ কথা শুনে ঋতুজা রেগে যায় আর বলতে থাকে, যা করার আমরা করছি, আপনারা আপনারা প্লিজ ওর শরীর থেকে বুলেটটা বের করুন। আপনারা কি পলিসির কারণে মেয়েটাকে মেরে ফেলতে চাইছেন? আপনারা কি চাইছেন যে একটি একটি মেয়ে এভাবে এভাবে স্তব্ধ হয়ে মরে যাক? তখন এ কথা শুনে ডক্টর বলতে থাকে, নার্স তাড়াতাড়ি ওটি রেডি করো, এক্ষুনি এই মেয়েকে ওটিতে নিয়ে যাও, ওর ওর শরীর থেকে বুলেটটা বের করতে হবে, এরপরে এরপরে না হয় সমস্ত ফর্মালিটিস পূরণ করা যাবে। এরপরে দেখা যাবে এ কথা বললে তখন কম্পাসকে নিয়ে যাওয়া হয়। তখন কান্নায় ভেঙে পড়ে বিহান, বিহানকে জড়িয়ে ধরে ঋতুজা। ঋতুজা বলতে থাকে, প্লিজ বিহান, এভাবে যদি তুমি ভেঙে পড়ো তবে আমি কি নিয়ে বাঁচবো বলো? তোমাকে তোমার তোমার দ্বারাতেই তো আমি শক্ত হয়ে থাকি, তোমার কিছু হলে কম্পাস আমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়, আর কম্পাসের কিছু হলে তুমি, তবে তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমি কি করব বলো? আমার মনটা কি বলছে? তখন এ কথা শুনে দেখা যাবে বিহান বলে, মা, কম্পাসের যদি কিছু হয়ে যায় তবে কিন্তু আমি মেনে নিতে পারবো না। এদিকে দেখা যাবে মোনালিসাকে বস্তিতে টানতে টানতে নিয়ে আসে প্রান্তিক। প্রান্তিক বস্তিতে নিয়ে এসে বলতে থাকে, অনেক শখ তাই না, অনেক শখ বিহানকে পাওয়ার, কিন্তু কখনো বিহানকে পাবে না। কি হলো, কি লাভ হলো একটি মেয়েকে অযথা বুলেট দিয়ে শুট করে দিলে? এখন যদি মেয়েটা মরে যায় সে দায়ভার কে নেবে? আমি আমি বিশ্বাস করি যে তুমি তুমি তোমার হায়ার করা গুন্ডাদের দিয়েই গঙ্গাকে মেরেছো। গঙ্গার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়বো না, একদম ছাড়বো না, তোমাকে আমি শেষ করে দেবো। এ কথা শুনে দেখা যাবে মোনালিসা বলে, তুমি কিচ্ছু করতে পারবে না প্রান্তিক, কিচ্ছু না। আর আমি আমি তো মারিনি, আমি তো কোনোভাবেই কম্পাসকে মারিনি। কম্পাস নিজে নিজে শুটটা কে করেছে আমি তাও জানি না। কম্পাসকে শুট করলো কে, কোথা থেকে শুট করলো কিচ্ছু জানি না আমি। আমাকে কেন কেন অযথা এভাবে এভাবে বলছেন? তখন এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলে, আমি যে অযথা বলছি না এটা তুমি খুব ভালো করেই জানো, তুমি সবটা জানো যে তুমি তুমি মিথ্যে বলছো। তুমি এভাবে এভাবে কেন মেয়েটাকে মারতে চাইলে বলো? কেন হায়ার করেছিলে গুন্ডা? তুমি কি চাও? এত সহজে কি জোর করে কি কখনো ভালোবাসা পাওয়া যায়? যদি ভালোবাসাটা থেকে থাকে তবে মন থেকে, আর যদি না থাকে তবে জোর করে কখনো ভালোবাসা পাওয়ার চেষ্টা করতে নেই, আর সেই চেষ্টাটা করেছো তুমি। এ কথা শুনে দেখা যাবে কান্নায় ভেঙে পড়ে মোনালিসা। তখনই অর্জুন বেরিয়ে গেলে তখনই দেখা যাবে বস্তির একটি মহিলা রাজীবকে বলতে থাকে, কি হয়েছে রে, প্রান্তিকের মেয়েটাকে নিয়ে এলো, প্রান্তিকের মেয়েটাকে কেন নিয়ে এসেছে এখানে? তখনই রাজীব বলে, প্রান্তিক দাদা এই মেয়েটাকে বিয়ে করেছে, ওই মেয়েটা স্মৃতিতে প্রান্তিক দাদার হাত থেকে সিঁদুর পড়েছে, অথচ সেটা প্রান্তিক দাদা নিজের ইচ্ছায় ফেলেনি, হঠাৎই আচমকাই পড়ে গেছে, তাই প্রান্তিক দাদা ভাবছে যে এটা এটা যেহেতু সিঁদুর ছিল তাই উনি উনি বিয়েটা মেনে নেবে, কোনোভাবে বিয়েটা অস্বীকার করতে দেবে না। এ কথা শুনে দেখা যাবে তখন তখন দেখা যাবে অবাক হয়ে যায় রাজীবের সঙ্গে থাকা মহিলাটি। এরপরে রাজীব বলতে থাকে, আসলে ও সুপারি কিলার হায়ার করিয়েছিল কম্পাসকে মারার জন্য। এরপরে দেখা যাবে কথা শুনে রেগে যায় মহিলা। এদিকে এদিকে হসপিটালে আসে অফিসার হসপিটালে এসে বলতে থাকে, আমরা দুঃখিত, আমরা ভাবতে পারছি না যে এরকম দিন একটা আমাদের দেখতে হবে, কখনো কখনো কল্পনাতেও আনিনি, কখনো কল্পনাও করিনি যে এরকম একটা দিন আসতে পারে। এরপরে দেখা যাবে তখনই বিহান বলে, আমি বুঝতে পারছি না এখন কি করব, যদি কম্পাসের কোনো ক্ষতি হয়ে যায় তবে তবে কি হবে? কম্পাসের আমি কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না, কম্পাসের কোনো ক্ষতি হতে পারে না। এ কথা শুনে ঋতুজা বলে, তুই এতটা ভেঙে পড়ছিস কেন বিহান? কম্পাসের কোনো ক্ষতি হবে না, আমাদের কম্পাস প্রচন্ড লড়াকু, ও অবশ্যই লড়বে। তখনই অফিসার বলে, আচ্ছা, কম্পাস আমাদের আগে থেকে ইঙ্গিত দিয়েছিল যে কিছু একটা ঘটবে, কিন্তু কিন্তু এভাবে যে ওর জীবনটাই দিতে হবে ওকে, সেটা ও কিছুতেই বলেনি। তবে তো আমরা আরো সতর্ক হওয়ার চেষ্টা করতাম, যেটুকু সতর্ক ছিলাম তার থেকে আরো ডাবল সতর্ক হতাম। আর ও তো আগে থেকেই জানতো যে কিছু একটা ঘটতে চলেছে, তবে কেন কেন সতর্ক হয়নি এটাও তো বুঝতে পারছি না।
মেয়েটা এভাবে ঝুঁকি নিতে পারলো, কিন্তু কিন্তু কে শুট করলো ওকে? আপনারা কি কেউ দেখেছেন? এ কথা শুনে দেখা যাবে সবাই মিলে অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে মহিলাটি বলতে থাকে, কি বললি? একটা খুনির মেয়ে, খুনিকে বিয়ে করেছে প্রান্তিক? তখনই তখনই রেগে যায় মোনালিসা। মোনালিসা সবকিছু খুলে ছুঁড়ে ফেলে দেয়।